সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনলাইন শ্রেণী কার্যক্রম জিকে খাজা রহমত আলী কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ হারিস প্রামাণিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে ক্লাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় নিউটনিয়ান বলবিজ্ঞান। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে সরু ও লম্বা দ্বন্দ্বের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা এটা আজকে কীভাবে নির্ণয় করা যায় কোন সূত্রের সাহায্যে সেটা আমরা দেখব। তাহলে দেখা যাক, প্রথমে আমি একটি সরু ও লম্বা একটি দ্বন্দ্ব এঁকে নিই। একটি সরু এবং লম্বা একটি দ্বন্দ্ব এঁকে নিলাম। এখন এই মধ্যবিন্দু যে গমনকারী অক্ষের সাপেক্ষে, তাহলে আমি ধরে নিলাম একটি মধ্যবিন্দু, এটি একটি অক্ষ যা এই দ্বন্দ্বের এ বি দ্বন্দ্বের মধ্যবিন্দু দিয়ে এবং দ্বন্দ্বের অক্ষের সাথে লম্বভাবে গমনকারী, এবং দ্বন্দ্বের অক্ষের সাথে তৃতীয় অক্ষটা লম্ব বরাবর আছে। তাহলে দেখা যাক, আমি আরো একটু ধরে নিই যে দ্বন্দ্বের ভর, এই দ্বন্দ্বের ভর আমি ধরে নিলাম বড় হাতের এম, এবং এই দ্বন্দ্বের দৈর্ঘ্যটা এল। তাহলে আমি এই ঘূর্ণন অক্ষ ও বিন্দু থেকে খানিকটা দূরে এক্স দূরে আমি ক্ষুদ্রতম একটি অংশ নিলাম যার প্রস্থ হলো ডিএক্স। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে এক্স দূরত্বে ডিএক্স আমি একটা ক্ষুদ্রতম অংশ নিলাম। তাহলে আমি দেখব, আমরা গত ক্লাসে যে জড়তার ভ্রামকের সংজ্ঞা দেখছিলাম, সেখানে বলা হয়েছিল জড়তার ভ্রামক হচ্ছে যে ভর, কণার ভর এবং দূরত্বের বর্গের গুণফল। এরকম অনেক বস্তুতে যতগুলো কণা থাকবে তার ক্ষুদ্র ক্ষুদ্র জড়তার ভ্রামকের সমষ্টি হবে তোমার ওই পুরো বস্তু জড়তার ভ্রামক। তাহলে দেখা যাক, যখন আমি এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক নির্ণয় করব, তখন আমার এই ক্ষুদ্র অংশে ভর কত এটাও আমাদের জানতে হবে। এবং ঘূর্ণন অক্ষ থেকে ক্ষুদ্র এই ভরের যে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব সেটাকে আমরা ধরে নিয়েছি এক্স। এখন আমরা এই ডি এক্স অংশে ভরটুকু নির্ণয় করি। তাহলে এখানে আমরা যদি ধরি যে এল দৈর্ঘ্যের দ্বন্দ্বের ভর বললাম হলো এম, তাহলে একক দৈর্ঘ্যের দ্বন্দ্বের ভর কি হবে? এম বাই এল। তাহলে যদি আমরা এখানে করি, আমার এই ডিএক্স অংশে দ্বন্দ্বের ভর ডিএক্স, তাহলে এটা যেহেতু ক্ষুদ্র অংশ, তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি যে ডিএক্স অংশের, এই ক্ষুদ্র অংশের ভর, তাহলে আমরা লিখতে পারি এটাকে ডিএম ইকুয়াল এম বাই এল ইনটু হলো ডিএক্স। তাহলে এই ডিএক্স অংশের ভর ডিএম ইকুয়াল এম বাই এল ইনটু ডিএক্স, এটা আমাদের ক্ষুদ্র অংশের ভর। তাহলে আমরা দেখা যাক যে এখানে জড়তার ভ্রামকটা কিভাবে নির্ণয় করা যায়।
তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য জড়তার ভ্রামকটাও এই ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র হবে। ক্ষুদ্র অংশের জন্য জড়তার ভ্রামক যদি আমরা ধরে নিলাম dI, তাহলে এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক dI সমান আমরা লিখতে পারি এই ক্ষুদ্র অংশটুকুর ঘূর্ণন অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে, x দূরত্বে আছে। তাহলে x দূরত্ব আছে, তাহলে x এর উপর কি স্কয়ার, আগে বলা আছে দূরত্বের বর্গ, এবং এই অংশটুকুর ভর, আমরা ধরছি কি dm। তাহলে এই আমার ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক। এখন দেখো এখানে di x স্কয়ার, এখন এই dm এর পরিবর্তে আমরা m/l ইনটু dx এটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো এটিকে আমরা সমাকলন কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যোগফল সমাকলন করলে আমরা পাবো কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যোগফল পেয়ে যাব। তাহলে ক্ষুদ্র অংশগুলো কি, যে এই যে আমার বন্ধের যে dx পরিমাণ আমি ধরে নিছি, এই অংশের ভর বের করলাম, এই অংশের জন্য জড়তার ভ্রামক বের করলাম, সেটা কি dI। এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলে আমার এই পুরো এই দ্বন্দ্বের যদি জড়তার ভ্রামক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পুরো দ্বন্দ্বের জড়তার ভ্রামকটা পেয়ে গেলাম। তাহলে কি করবো আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামকের যোগফল হবে এই পুরো বস্তুর জড়তার ভ্রামক, এবং সেটা আমরা সমাকলনের মাধ্যমে করব। এখন দেখো বা আমি সমাকলন করলাম dI ইন্টিগ্রেশন বা সমাকলন dI। এই পাশে দেখো আমি m এবং l এটাকে একটু বাইরে রাখলাম, সমাকলন x স্কয়ার dx। এটা আবার সমাকলন আছে দুই ধরনের, একটা ডেফিনিট বা নির্দিষ্ট সমাকলন আর একটা অনির্দিষ্ট সমাকলন। কিন্তু এটা আমাদের অনির্দিষ্ট সমাকলন। কেন? কারণ দ্বন্দ্বের দৈর্ঘ্যটা আমাদের সীমাবদ্ধ, লিমিটেড। এটা তোমার আনলিমিটেড না, অসীম দৈর্ঘ্যের না, এটা আমার লিমিটেড। এই দৈর্ঘ্যটা আমার জানা, এটা দৈর্ঘ্য হলো আমার l। তাহলে যেহেতু এটাকে আমি মূল অক্ষ ধরছি, হাতের বাম পাশে লিখলাম আমি -l/2, এই পাশে লিখলাম +l/2। তাহলে যদি আমি এই দিক থেকে শুরু ধরি, তাহলে শুরুটা হলো -l/2 থেকে +l/2। তাহলে আমি এখন এখানে তোমার যে ইন্টিগ্রেশনটা সীমাটা লিখব -l/2 থেকে +l/2 পর্যন্ত। এখন দেখো এই সমাকলনটা যদি আমরা করি, তাহলে এখানে dI কে যদি সমাকলন করি, তাহলে আমার হবে শুধু I। তার অর্থ কি, এই আইটা হয়ে গেছে এই পুরো দ্বন্দ্বের জড়তার ভ্রামক। এরপরে m/l, আর এখানে দেখো ইন্টিগ্রেশন x স্কয়ার dx। তাহলে x স্কয়ার কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো x³ ভাগ 3। নিচের সীমা নিচে লিখবো, উপরের সীমা উপরে লিখবো। তার মানে সমাকলনের নিয়ম হচ্ছে আমি যা সমাকলন করব তা যা পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ এবং ওই পাওয়ার দিয়ে নিচে ভাগ। এরপরে আসি দেখো বা I = m/l। এখানে দেখো আমি উপরের সীমাটা আগে লিখব। এখন এই সীমাটা কার? সীমাটা হচ্ছে x এর। এর জন্য আমি এই সীমাটা x এর মধ্যে বসাবো। তাহলে যেখানে x আছে সেখানে প্রথমে কত x আছে, যেখানে সেখানে l/2 বসাবো, l/2। আর পাওয়ার আছে কত 3, আর নিচে আছে কত 3। সূত্রের একটা মাইনাস, এখানে আপার লিমিট বসিয়ে তারপরে আমাদের সূত্রে একটা মাইনাস বসাতে হবে, তারপরে লোয়ার লিমিটের মান বসাতে হবে।
এখানে লোয়ার লিমিট কত মাইনাস a/2 তার উপরে কিউ ভাগ হলো 3। তাহলে এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, দেখি কি আসে। I ইকুয়াল m ভাগ l, এখানে দেখো এটাকে আমরা লিখি l কিউব, নিচে আসবে কত 8। আর এখানে এই 3 থেকে আমরা একবারে আগে নিয়ে আসলাম, সেটাকে একবারে আগে নিয়ে আসলাম সামনে, এরপরে মাইনাস, যেহেতু এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, উপরে পয়েন্ট আছে, বিন্দু আছে, অতএব এই মাইনাস থাকবে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুই মাইনাস মিলে হয়ে গেল প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। আর এখানে দেখো l কিউব আর নিচে কত 8 বা 8। আর এই তিনটাকে আমরা প্রথমে কমন নিয়ে নিছি। দেখো I ইকুয়াল m/3l, এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হলো 8, তাহলে এখানে হবে l কিউব প্লাস l কিউব বা I ইকুয়াল m/3l ইনটু 2l কিউব বাই 8 বা I ইকুয়াল m l স্কয়ার, কাটাকাটি করলে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এই যে সমীকরণটা যে আমরা নির্ণয় করলাম, এটা কি? এটা হলো একটা সরু সুষম সরু লম্বা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী লম্বভাবে, মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র। তাহলে আমরা দেখলাম কি I ইকুয়াল m l স্কয়ার বাই 12 12। এখন যদি তোমাকে ছোট্ট একটি উদাহরণ দেওয়া হয়, যেমন বলা হলো তোমাকে একটা সরু সুষম দণ্ড দেওয়া হলো, তার দৈর্ঘ্য 6 মিটার। তাহলে একটি সরু সুষম দণ্ডের দৈর্ঘ্য দেওয়া হলো কত 6 মিটার, বলা হলো দণ্ডের দৈর্ঘ্য 6 মিটার। দণ্ডের দৈর্ঘ্য l সমান দেওয়া হলো 6 মিটার এবং এই দণ্ডের ভর তোমাকে দেওয়া হলো 3 কেজি। তাহলে এইরকম একটা দণ্ডকে যদি তুমি এরকম অক্ষের দণ্ডের মধ্যবিন্দু দিয়ে অক্ষের সাথে গমনকারী, অক্ষের সাথে লম্বভাবে গমনকারী কোন অক্ষর সাপেক্ষে তাহলে বস্তুটা জড়তার ভ্রামক যদি আমি নির্ণয় করতে চাই, সেটা এইভাবে ঘুরছে, তাহলে সেই জড়তার ভ্রামক কত হবে? সেক্ষেত্রে আমাদের এই সূত্রের সাহায্যে তোমার জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে, যে এই একটা বস্তু ঠিক তার মধ্যবিন্দুতে যাবে এবং অক্ষের সাথে সে কি হবে লম্বভাবে থাকবে। দেখো তাহলে আমরা জানি এই যে জিনিসটা, যে I ইকুয়াল m l স্কয়ার, I ইকুয়াল m l স্কয়ার। তাহলে এটা দিয়ে এই সূত্র দিয়ে আমরা কাজটা করতে পারি। দেখো তাহলে আমরা জানি I সমান সমান, এখন আমরা এখানে m এর মান বলা হয়েছে কত 3 ইনটু l কত 6, তারপরে কি স্কয়ার, নিচে কত 12। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 6 6 36, 12 3 12 36, 3 3 9। তাহলে এখন দেখো জড়তার ভ্রামকের এককটি, জড়তার ভ্রামকের এককটি m l স্কয়ার বাই হলো 12। তাহলে এখন এই ভরের একক কি কেজি, আর এটি কি দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে কি স্কয়ার আছে, তাহলে কি কেজি মিটার স্কয়ার। তাহলে জড়তার ভ্রামকের একক হলো আমার কেজি মিটার স্কয়ার, এটাই আমার। তাহলে আমরা কি করলাম, একটি সরু সুষম
ভাবে শুরু একটা লম্বা দ্বন্দ্ব, তার মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামককে সূত্র নির্ণয় করলাম এবং সাথে ছোট্ট একটি উদাহরণ করলাম। এখন আমরা দেখব যে এই দ্বন্দ্বকারী যদি অক্ষটা প্রান্ত বিন্দু দিয়ে থাকে, যদি প্রান্ত বিন্দু দিয়ে গমন করে, তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামকে কেমন পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে জড়তার ভ্রামক আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো এখানে এই একটা দ্বন্দ্ব PQ অক্ষের সাপেক্ষে সেই ঘূর্ণনরত অবস্থায় দুঃখিত। এখন আমরা প্রান্ত বিন্দু দিয়ে করব, প্রান্ত বিন্দু দিয়ে গমন করার চেষ্টা করব, প্রান্ত বিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে। তাহলে ঠিক আমরা এখান থেকে যদি আগের মতো x দূরত্বে ছোট্ট একটি রেখা বা ছোট্ট একটি অংশ আমরা কল্পনা করলাম ঘূর্ণন অক্ষ থেকে x দূরত্বে, এটা হলো O বিন্দু, এটা হলো A বিন্দু। এখানে দ্বন্দ্বের দৈর্ঘ্য হলো L আর দ্বন্দ্বের ভর হলো বড় হাতে M। তাহলে সেক্ষেত্রে আমরা সেই আগের মতো dx অংশের ভর লিখতে পারি কি dm into dm equal m by l into হলো dx, এটা আমরা জানি। তাহলে ঠিক সে আগের মতোই এই অংশটুকুর জন্য জড়তার ভ্রামক যদি I হয়, তাহলে জড়তার ভ্রামক ক্ষুদ্র অংশের জন্য যদি জড়তার ভ্রামক di সমান সমান এইখান থেকে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হলো x স্কয়ার আর ওই অংশের ভর dm, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার dm এর পরিবর্তে লিখতে পারি ইনটু dx। মানে এটা যদি সমাকলন করি di ইকুয়াল m বাই l ইন্টিগ্রেশন x স্কয়ার dx। এখন দেখো এই দ্বন্দ্বের সীমাটা আমরা কোথা থেকে নির্ধারণ করব। এখানে 0 থেকে কোন পর্যন্ত l পর্যন্ত দৈর্ঘ্যের ঠিক প্রান্ত বিন্দু অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে এবং এই শেষ হয়েছে l পর্যন্ত। তাহলে এখানে 0 থেকে শুরু এবং l পর্যন্ত শেষ, এই হলো আমাদের সমাকলনের সীমা। এখন যদি আমরা এটাকে সমাকলন করি তাহলে এটা হবে I। এখন বলতে পারো স্যার এই পাশে তো আমাদের সমাকলনের কোনো মান দেওয়া হলো না, এই পাশে সমাকলনের মান দিলেও কোনো পরিবর্তন হবে না। যদি আমরা এখানে 0 থেকে I পর্যন্ত দিই তাহলে আমরা ওই I এর মান 0 একবার 0 বসাবো মাইনাস 0, অতএব আমার I এর মান I থাকবে। জড়তার ভ্রামক দেখো, তাহলে এই পাশে আমার বস্তু জড়তার ভ্রামক হয়ে গেল। এখন এই পাশে আমার কিছু কাজ আছে, সেই কাজটা করে দেখি। ইনটু x স্কয়ার কে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, x কিউব ভাগ হলো 3, উপরের সীমা উপরে নিচের সীমা নিচে। দেখো m বাই l, এখানে যদি আমরা উপরের সীমা বসিয়ে দেই তাহলে এটা কি হবে l কিউব, এটা হবে l কিউব আর নিচে 3 মাইনাস এখানে x এর জায়গায় 0 তারপর পাওয়ার কিউব, অতএব 0 এর পাওয়ার কিউব মানে 0, নিচে কত 3। তাহলে I ইকুয়াল m বাই l ইনটু l কিউব বাই 3, অতএব I সমান সমান হচ্ছে m l স্কয়ার বাই 3। তাহলে এটা কি, এটা হলো আমার জড়তার ভ্রামক। যদি সে কি করে প্রান্ত বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে জড়তার ভ্রামকের সমীকরণ হবে I ইকুয়াল m l স্কয়ার বাই 3। তাহলে এখন আমাদের যে আগে আমরা একটা উদাহরণ দেখছিলাম, তাহলে সেই উদাহরণটা যদি আমি এখানে প্রয়োগ করি যে দ্বন্দ্বের দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, দ্বন্দ্বটির ভর যদি 3 কেজি হয়, তাহলে এই ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক কত হবে?
এই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত? তাহলে লিখি এখানে I ইকুয়াল m 3 কেজি ইনটু l 6 মিটার স্কয়ার ভাগ হলো 3। তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক I ইকুয়াল তাহলে 3 কাটা 36 কেজি মিটার স্কয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা একটা দণ্ডের যে মধ্যবিন্দু দিয়ে জড়তার ভ্রামক নির্ণয় করছিলাম একটি উদাহরণে, সেখানে দেখলাম আমরা জড়তার ভ্রামক হলো 9 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু যখন আমরা এটাকে প্রান্ত বিন্দু দিয়ে জড়তার ভ্রামক নির্ণয় করলাম তখন দেখি জড়তার ভ্রামক হলো 36 কেজি পার মিটার স্কয়ার, অর্থাৎ 36 কেজি মিটার স্কয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে যে প্রান্ত বিন্দু দিয়ে যখন ঘুরলো তখন জড়তার ভ্রামক অনেক বেশি, আর যখন মধ্যবিন্দুকে অক্ষ করে ঘুরলো তখন জড়তার ভ্রামক কম। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, সেটা হলো যে জড়তার ভ্রামক যদি বেশি হয় তাহলে বস্তুটাকে ঘুরাইতে আমাদের বেশি অসুবিধা হবে এবং বেশি বলের প্রয়োজন হবে। তাহলে বলা যায় যে কোনো বস্তুকে যদি এই বস্তুটাকে আমি মধ্যবিন্দুতে নিয়ে ঘুরাই তাহলে ঘোরাতে আমার সহজ হবে, আর এই বস্তুটাকে যদি আমি প্রান্ত বিন্দুতে ধরে ঘোরাতে চাই তাহলে আমার ঘোরাতে অনেক বেশি কষ্ট লাগবে, অর্থাৎ বেশি বলের প্রয়োজন হবে। তাহলে একটা বস্তুকে মধ্যবিন্দুতে অক্ষ রেখে যদি ঘোরানো হয় তার জড়তার ভ্রামক কম হবে, আমাদের ঘোরাতে সহজ হবে। আর ওই বস্তুটাকে যদি আমি প্রান্ত বিন্দুর সাহায্যে ঘুরাই, প্রান্ত বিন্দুতে ধরে ঘুরাই, তাহলে আমাদের জড়তার ভ্রামক অনেক বেশি হবে এবং আমাদের ঘোরাতে অনেক কষ্ট হবে। এই হলো বিষয়। এখন দেখি আমরা গত ক্লাসে বলছিলাম চক্রগতির ব্যাসার্ধ। তাহলে দেখি চক্রগতির ব্যাসার্ধের সাথে জড়তার ভ্রামকের কি ধরনের সম্পর্ক। দেখো, তাহলে আমরা যদি মনে করি যে চক্রগতির ব্যাসার্ধ জড়তার ভ্রামক I সমান m স্কয়ার, এখানে k হলো চক্রগতির ব্যাসার্ধ, k চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞা আমরা গত দিন তোমাদেরকে বলেছিলাম। এখন দেখো যে চক্রগতির ব্যাসার্ধ, তাই আমার দণ্ডের মধ্যবিন্দুতে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কত নির্ণয় করেছিলাম? m l স্কয়ার ভাগ 12। তাহলে দেখা যাক চক্রগতির ব্যাসার্ধ কত হয়। তাহলে k স্কয়ার ইকুয়াল l স্কয়ার বাই 12। তাহলে k ইকুয়াল √l স্কয়ার ভাগ 12। অতএব k সমান l বাই √l 12। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, যদি না সে ঘূর্ণন অক্ষটা বস্তুটার মধ্যবিন্দু দিয়ে যায়, ঘূর্ণন অক্ষটা বস্তুর মধ্যবিন্দুতে থাকে। আর যদি প্রান্ত বিন্দুতে থাকে সেক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ কত? তাহলে I সমান m স্কয়ার ইকুয়াল m l স্কয়ার বাই 3। অতএব k সমান কত আসবে? l বাই √3। তাহলে এখন দেখা যাচ্ছে যে যদি মধ্যবিন্দু দিয়ে বস্তুর মধ্যবিন্দু দিয়ে অক্ষটা থাকে তাহলে চক্রগতির ব্যাসার্ধটা সাধারণত একটু কম হবে, আর যদি প্রান্ত বিন্দুতে ঘুরে তাহলে তার চক্রগতির ব্যাসার্ধটা একটু বেশি হবে। এবং আমরা এই সূত্রের সাহায্যে জড়তার ভ্রামক থেকে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। হ্যাঁ, এখন যে কথাটা বলতেছিলাম যে এই চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমরা যদি মধ্যবিন্দু দিয়ে ঘুরে তাহলে তার চক্রগতির ব্যাসার্ধ কম, আর যদি প্রান্ত বিন্দুতে ঘুরে তার চক্রগতির ব্যাসার্ধ বেশি। তাহলে আমরা জড়তার ভ্রামকে যে বিষয়টা দেখলাম, একটা দ্বন্দ্বের সরু সুষম দ্বন্দ্বের মধ্যবিন্দুতে যদি গমন করে তাহলে তার জড়তার ভ্রামক কেমন হবে, এবং ওই একই দ্বন্দ্বের যদি প্রান্ত বিন্দু দিয়ে অক্ষটা প্রান্ত বিন্দু দিয়ে থাকে তার সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হবে তাও আমরা দেখলাম।
তাহলে আজকে আমরা এবং আরও কি দেখলাম যে ছোট্ট ছোট্ট দুটি উদাহরণ দেখলাম কিভাবে জড়তার ঘনক নির্ণয় করা যায় এবং চক্রগতিক ব্যাসার্ধ নির্ণয় করা যায়। তোমরা বইয়ে দেখবে এরকম অনেক সুন্দর সুন্দর ছোট ছোট অঙ্ক আছে, অঙ্কগুলো করবে এবং নিজেরা বই নিয়ে প্র্যাকটিস করবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। গেলাম না।